আমন্ত্রণ সন্ধ্যার এসটিভি সংবাদে, সঙ্গে আছি আমি ইফাতারা সুরভি। শুরুতেই শিরোনাম। চুক্তিতে বাস চালানো বন্ধে মাঠে নেমেছেন পরিবহন মালিকরা, নাখোশ শ্রমিকরা। এখনো লাইসেন্স ও ফিটনেস ছাড়াই চলছে হিউম্যান হলার। হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারে সাংবাদিক নেতাদের আলটিমেটাম, হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে জানালেন পুলিশ কমিশনার। আরিফুল হক চৌধুরী ফের সিলেটের মেয়র নির্বাচিত, স্থগিত দুটি কেন্দ্রের ফলাফল ঘোষণা, সুনির্দিষ্ট দাবি নিয়ে আলোচনায় বসতে চায় বিএনপি। পরিবেশ তৈরি হলে বর্তমান ইসির অধীনেই সুষ্ঠু ভোট সম্ভব বললেন এরশাদ, ৩০০ আসনে সম্মিলিত জাতীয় জোটের প্রার্থী দেওয়ার ঘোষণা। চুক্তিতে বাস চলাচলের সিন্ডিকেট উৎখাত করতে মাঠে নেমেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। রাজধানীতে চলাচলকারী সিটি সার্ভিসের পাশাপাশি হিউম্যান হলার এবং ফিটনেসবিহীন গাড়িও চলতে দিচ্ছেন না তারা। তবে এই অভিযানে নাখোশ পরিবহন শ্রমিকরা। তাদের দাবি, শুধু লাইসেন্স দেখে দায়িত্ব শেষ না করে চালকদের দক্ষতা নিশ্চিত করা জরুরি। কবির হোসেনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। রাজধানীর মিরপুর টেকনিক্যাল মোড়ে সকাল থেকেই ট্রাফিক নিয়ন্ত্রণ করছিলেন সার্জেন্ট শাহ সুলতান। বেলা 11টার দিকে তার সাথে যোগ দেয় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির একটি দল। ফিটনেসবিহীন ও বেপরোয়া গাড়ি চলাচল বন্ধে প্রশাসনের চলমান অভিযানকে সফল করতেই তাদের এই উদ্যোগ। আমাদের গাড়ি অবিলের মাধ্যমে চলবে এবং যে গাড়ি চালাবে তার লাইসেন্স থাকতে হবে। লাইসেন্স ছাড়া কোনো গাড়ি চলতে পারবে না এবং হিসাবের মাধ্যমে ডেলি ভিত্তিক কাজ করবে, ডেলি মজুরি নেবে তারা। যারা গাড়ি পরিবহন ব্যবসা বোঝে না, হয়তো চাকরি করে অথবা বিদেশ থেকে আইছে, এই একজনকে বুঝাই দেয় আমার এত, এটা সত্য। পরিবহন মালিকরা এগিয়ে আসায় সড়কে শৃঙ্খলা আনতে পুলিশ বাড়তি সুবিধা পাচ্ছে। সবাই যে একটা সম্পৃক্ততা আছে, মালিক, শ্রমিক, পুলিশ, এটা বোঝা যাচ্ছে। সবার, জনসাধারণের সবার দাবি যাতে নিরাপদ সড়কের যে দাবিটা সবার। তবে মালিকদের কেউ কেউ মনে করছেন স্বার্থান্বেষী কিছু ভুইফোর মালিকের জন্যই বাস চালকরা বেপরোয়া। আমাকে এত দিতে হবে, কোত্থেকে দিবি আমি জানি না। তখন এই ড্রাইভারে যখন রাস্তায় গাড়ি নিয়ে যায় তখন তার দিতে হবে। অনিয়মের শেকড় উপড়ে না ফেললে পরিবহনে শৃঙ্খলা ফিরবে না বলে দাবি চালক শ্রমিকদের। এক্ষেত্রে প্রশাসনিক দুর্বলতাকেই দায়ী করতে চান তারা। ড্রাইভিং লাইসেন্স হিসাবে ইন্টারভিউ দেয় না, আপনার প্র্যাকটিক্যাল নাই, থিওরিক্যাল নাই, কোনো কিছু নাই, লাইসেন্স পেয়ে গেল, টাকা জমা দিল, লাইসেন্স পেয়ে গেল। যেভাবেই হোক টার্গেট দিলে আর তার টার্গেট আমি যতক্ষণ পুরা না করতে পারবো ততক্ষণ তো আমি দৌড়ের উপরেই থাকবো। এত কিছুর পরও রাস্তায় ড্রাইভিং লাইসেন্স ছাড়াই চলছে হিউম্যান হলারের চালকরা। কি করবো, আমি লাইসেন্স বানাইতে দিছি, আমি গাড়ি চালাই আর ওই গাড়িতে আমার লাইসেন্স, ঠিক আছে। সড়কে নিরাপত্তা নিশ্চিতে এর সাথে কোন রুটে কত গাড়ি চলবে সেই সংখ্যাও সরকারকে নির্ধারণ করে দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। বাতেন বিপ্লব, এসএটিভি, ঢাকা। সাংবাদিকদের উপর হামলাকারী সন্ত্রাসীদের 15 আগস্টের মধ্যে গ্রেফতার করা না হলে পরদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে সাংবাদিক সংগঠনগুলোর নেতারা এই ঘোষণা দেন। সমাবেশে তারা বলেন, হামলাকারীদের ছবি এবং ভিডিও ফুটেজ প্রকাশ হলেও রহস্যজনক কারণে পুলিশ তাদের খুঁজে পাচ্ছে না। বিস্তারিত মহসিন কবিরের প্রতিবেদনে। শিক্ষার্থীদের আন্দোলনের সময় ধানমন্ডি সহ বিভিন্ন জায়গায় হেলমেটধারী এসব সন্ত্রাসীদের টার্গেটে পরিণত হয় সাংবাদিকরা। পুলিশের সামনে দায়িত্বরত সাংবাদিকদের ওপর এমন বর্বর হামলার ছবি সবখানে প্রকাশ হলেও হামলাকারী কাউকেই এখনও গ্রেপ্তার করেনি পুলিশ। হামলাকারীরা গ্রেপ্তার না হওয়ায় শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ করে সাংবাদিকরা। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সহ সাংবাদিক সংগঠনগুলোর নেতারা এ সময় ক্ষোভ জানান। হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে প্রয়োজনে মন্ত্রীদের অনুষ্ঠান বর্জনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। আমাদের সহকর্মীরা, আমার বন্ধুরা মার খাবে, এটা চলতে দেওয়া যায় না। আমাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। আপনাদেরকে সিসিটিভি দেখে আপনারা দুদিনের মধ্যে মামলা রুজু করে গ্রেফতার করতে পারেন, কিন্তু সকল গণমাধ্যমে আসলো, টেলিভিশনে আসলো, পত্রপত্রিকায় ছবি ছাপা হলো, আপনারা এখন পর্যন্ত তার কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারলেন না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, চিহ্নিত করা না হয়, আমরা সাংবাদিক সমাজ তাদেরকে চিহ্নিত করব। একই সাথে অনুরোধ থাকবে সংশ্লিষ্ট মন্ত্রীদের সংবাদ বর্জনের জন্য। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচার করা না হলে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও সহ কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা।
আপনাকে সাংবাদিক সমাজের কঠিন আন্দোলন সংগ্রাম মোকাবেলা করতে হবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ প্রশাসনকে বলতে চাই, যিনি সন্ত্রাসী যাদের চেহারা গোটা জাতি রেখেছে, আপনারা তাদেরকে চিনেন না, খুঁজে পান না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, 16ই আগস্ট আপনার সঙ্গে আমাদের দেখা হবে। আপনার মন্ত্রণালয়ে, আপনার অফিসে, আপনার দপ্তরে এদেশে সাংবাদিকরা অবস্থান করবে। পুলিশ গুজব সৃষ্টিকারীদের গ্রেপ্তার করলেও সাংবাদিক নির্যাতনকারীদের বেলায় তাদের তালিকা চাওয়া হয় কেন? ডিএমপি কমিশনারের প্রতি এমন প্রশ্ন ছুড়ে দেন সাংবাদিকরা। মহসিন কবির, এসএটিভি, ঢাকা। এদিকে হামলার প্রতিবাদে সারা দেশে মানববন্ধন এবং সমাবেশ করেছেন সাংবাদিকরা। হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে সাজিয়া আক্তারের ডেস্ক রিপোর্ট। রংপুরে প্রেস ক্লাবের সামনে সাংবাদিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রশিদ বাবুর সভাপতিত্বে সিনিয়র সাংবাদিকরা বক্তব্য দেন। হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে সাংবাদিক ইউনিয়ন মানববন্ধনের আয়োজন করে। সরকার ও গণমাধ্যমকে মুখোমুখি করতে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটাচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা। মানববন্ধনে বক্তব্য দেন বিএফইউজের সহসভাপতি মামুনুর রশিদ ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ। খুলনায় হামলাকারীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাব চত্বরে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। খুলনা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মল্লিক সুধাংশু সভাপতিত্ব করেন সমাবেশে। ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। প্রেস ক্লাবের আয়োজনে সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচি পালিত হয়। খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শহরের শাপলা চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি নুরুল আজমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি খ.আ.ম. রশিদুল ইসলাম। হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। বগুড়ায় সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য শঙ্কর, বিএফইউজের যুগ্ম মহাসচিব জিএম সজল সহ নেতাকর্মীরা। বান্দরবন শহরের প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ব্যানারে এই কর্মসূচিতে বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক ওসমান গনি, বাদশা মিয়া এবং সিনিয়র সাংবাদিক এম.এ. হাকিম চৌধুরী সহ আরও অনেকে। মুন্সিগঞ্জে মুক্তিযোদ্ধা ভাস্কর চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি করা হয়। এ সময় নিরাপদ সড়ক আন্দোলনে সংবাদকর্মীদের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সাজিয়া আক্তার, এসএটিভি নিউজ ডেস্ক। এদিকে সাংবাদিকদের উপর হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। তিনি বলেন, এই ব্যাপারে কেউ অভিযোগ করলে তা খতিয়ে দেখা হবে। দুপুরে ডিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, 90% মানুষ ট্রাফিক আইন মানে না, কিন্তু এখন থেকে আইন না মানলে কাউকেই ছাড় দেয়া হবে না। মহসিন কবিরের আরেকটি প্রতিবেদন। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় রাজধানীর বিভিন্ন জায়গায় হেলমেট পরে শিক্ষার্থীদের পাশাপাশি সাংবাদিকদের ওপর এভাবেই চালানো হয় সন্ত্রাসী হামলা। পুলিশের উপস্থিতিতে চালানো হামলায় আহত হন বেশ কজন সংবাদকর্মী। হামলাকারীদের ছবি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শনিবার সকালের এই সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে গুজব সৃষ্টিকারীদের অনেকেই চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। আর সাংবাদিকদের উপর হামলার বিষয়টি তদন্ত চলছে বলে জানান তিনি। আপনাদের প্রতি আহ্বান জানাবো, যারা অ্যাগ্রিড পারসন তারা এই ব্যাপারে মামলা করতে পারেন, সেইখানে আমরা অবশ্যই আইনি ব্যবস্থা নিব। তবে আমরা সমগ্রভাবে এই কারা এটা করেছে, কিভাবে করেছে, সেটি কিন্তু আমরা অলরেডি
অনুসন্ধান আমরা করছি। ভ্যাট আন্দোলন, কোটা আন্দোলনের মতো নিরাপদ সড়ক আন্দোলনও একই সূত্রে গাথা। এমন দাবি করে ডিএমপি কমিশনার আন্দোলনে উস্কানিদাতাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা দেন। তবে এটি বলতে চাই, অনেকেই গ্রেপ্তার হয়েছে, অনেকেই চিহ্নিত হয়েছে, এবং যারা এই দেশকে অশান্ত করতে চায় তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এই প্রসঙ্গে আমি বলে রাখি, কোটা আন্দোলন, ভ্যাট আন্দোলন, 2013 সালের ঘটনা, 14 সালের নৈরাজ্য, সব এক সূত্রে গাঁথা। গত 6 দিনে 52,417টি যানবাহন ও 11,405 জন চালকের বিরুদ্ধে মামলার পাশাপাশি আটক করা হয়েছে ফিটনেসবিহীন অসংখ্য গাড়ি। এসব মামলায় 3 কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান তিনি। মহসিন কবির, এসএটিভি, ঢাকা। রাজধানীতে সদিচ্ছা নেই ফুটওভার ব্রিজ ব্যবহারে, তাই ব্রিজ থাকলেও রাস্তার মাঝখান দিয়ে পার হচ্ছেন পথচারীরা। এতে বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক যানবাহন চলাচল। রাস্তায় যানজট সৃষ্টির পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। বিস্তারিত জুনায়েদ আলী সাকির প্রতিবেদনে। নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের রেশ না কাটতেই আগের অবস্থা রাজধানীর রাজপথে। যানবাহনে কিছুটা শৃঙ্খলা ফিরলেও সচেতনতার অভাব যাত্রী পথচারীদের মাঝে। তাই আগের মতোই দল বেঁধে এভাবে ইচ্ছেমতো রাস্তা পার হওয়া। দুর্ঘটনায় প্রাণ হারানো রাজধানীর সেই বিমানবন্দর সড়কে পথচারী যাত্রীদের রাস্তা পার হওয়ার অবস্থা আরও ভয়াবহ। ডিভাইডার থাকলেও শেওড়া বিশ্ব রোড এলাকায় পথচারীরা রাস্তা পার হচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে। অদূরে ফুটওভার ব্রিজ থাকলেও তা ব্যবহারের ইচ্ছে নেই পথচারীদের। ওখানে তো গাড়ি থামায় না, গাড়ি না থামালে নাম কেমন? গাড়ি থামালে তো ওইখানেই নামতাম। খুব রিস্ক সাইড আমরা বুঝি, প্রতিদিন রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে ঢাকা শহরের মধ্যে। তারপর আমরা রিস্ক করে নেওয়া দেখি শুধু সময়ের বাঁচানোর জন্য। সব বাস তো এখানে থামাচ্ছে, ঠিক আছে, এই জন্য মানুষ এই পাশ দিয়ে পারাপার হচ্ছে আর কি। যদি বাস যদি ওপাশে থামাইতো তাহলে অবশ্যই ওখান থেকে পার হইতো। দুটো দিকে সমস্যা, একদিকে মানে ট্রাফিক সিগন্যাল নাই, একদিকে মানে ওভারব্রিজ এখানে নাই। একই অবস্থা বিমানবন্দর গোলচত্বরের। এখানে গাড়ির চাপ সামলানো এবং নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে। রাস্তা ফাঁকা পেলে বা মানুষের জটলা বেশি হলেই সিগন্যালের তোয়াক্কা না করে দল বেঁধে রাস্তা পার হন পথচারীরা। নিজেদের দুর্বলতা ঢাকতে এড়িয়ে যান টিভি ক্যামেরা। পাশেই চলন্ত সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজ, সেটা ব্যবহার না করার যুক্তি দেখান তারা। নিয়ম ছিল ঠিক আছে ভাই, কিন্তু ওদিকে কষ্ট দিকে এদিকে এসে পড়ছে ভাই, সরি ঠিক আছে ভাই। ব্রিজ নষ্ট, লিফট নষ্ট, তারপর উঠতে কষ্ট হয়, এখান থেকে তো একটা আন্ডারগ্রাউন্ড করতে পারে। পরিবহন চালক বা পুলিশের পাশাপাশি পথচারীদের নিয়ম মেনে রাস্তা পারাপার গুরুত্বপূর্ণ বলে মনে করেন সবাই। জুনায়েদ আলী সাকি, এসএটিভি, ঢাকা। রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার, আইন প্রয়োগে অনিয়ম আর সচেতনতার অভাবেই সড়ক পরিবহনে অনিয়ম বন্ধ করা সম্ভব হচ্ছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। গণপরিবহনে এই নৈরাজ্যের জন্য বিআরটিএকেও দায়ী করেছেন তারা। সকালে গণপরিবহনের অব্যবস্থাপনা ও সড়ক পরিবহন আইন 2018 এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্মেলনে বক্তারা একথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রোড সেফটি ফাউন্ডেশন আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলেন, দেশের গণপরিবহন কৌশল, আইন কানুন, নীতি নৈতিকতা মানার বিষয়ে গুরুত্ব দেওয়া হয় না। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের লোকবলের অভাব, দুর্বল ব্যবস্থাপনা ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণে আইন প্রয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। সড়ক পরিবহন আইন 2018 এর বিষয়ে অস্পষ্টতা রয়েছে দাবি করে তারা বলেন, সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে এই আইনের চূড়ান্ত রূপ। দেশে এই মুহূর্তে কিডনি ক্যান্সার নয়, মূল ঘাতক হলো সড়ক দুর্ঘটনা, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলায় ফায়ার সার্ভিসেস স্টেশন উদ্বোধন শেষে তিনি একথা বলেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য আব্দুল মতিন খসরু সহ পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতি বছর সড়কে 6000 মানুষের প্রাণহানি ঘটছে। যে পরিমাণ গাড়ি সড়কে আছে তার অনেকাংশই ফিটনেসবিহীন। এছাড়া মানুষ ট্রাফিক আইন মানতে চায় না। মন্ত্রী আরও বলেন, ভিডিও ফুটেজ দেখে সাংবাদিক নির্যাতনে জড়িতদের খুঁজে বের করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে কিডনি কিংবা ক্যান্সার এটা মেইন ঘাতক নয়, মেইন ঘাতক কিন্তু আমাদের রোড অ্যাক্সিডেন্ট। আমি মনে করি যে পাবলিক অ্যাওয়ারনেসের দরকার। আমি মনে করি যেমন চালকের দক্ষতার যেমন আছে, পাবলিক অ্যাওয়ারনেসের দরকার। কমলাপুর রেলওয়ে স্টেশনে আজ থেমে থেমে সার্ভার বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন ট্রেনের আগাম টিকিট প্রত্যাশীরা।
ভ্যাপসা গরমকে সঙ্গী করে 20 আগস্টের ট্রেনের টিকিটের জন্য হাজারো মানুষের ছিল নানা অভিযোগ। কাউন্টারের টিকিট বিক্রিতে ধীরগতি, সারিতে অনিয়ম নিয়েও ছিল অনেকের ক্ষোভ। 20 আগস্ট বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে 68টি আন্তনগর ট্রেন ছাড়বে। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। পুরো স্টেশন জুড়েই মানুষ আর মানুষ। কাউন্টার থেকে শুরু করে এই সারি পৌঁছেছে স্টেশনের বাইরের রাস্তা পর্যন্ত। এদের কেউ এসেছেন শুক্রবার দুপুরে বা বিকেলে, এরপর থেকে কেবল অপেক্ষা আর অপেক্ষা। এখন পর্যন্ত বসে আছি আর কি, 5টার দিকে এসে দাঁড়াইছি আর কি লাইনে। এক জায়গায় বাংলাদেশের সব টিকিটগুলো এক জায়গায় না দিয়ে আলাদা আলাদা যদি বুথ সিস্টেম করে সরকার, আমার মনে হয় যে সবার জন্য এটা সুবিধা হয়। এক একটি সারিতে টোকেন সহ 2 থেকে 300 মানুষের পাশাপাশি এমনিতেও অনেকে দাঁড়িয়েছেন টিকিটের আশায়। তারপর রাত জায়গায় আমরা টিকিট হপাই টিকিট পেয়েছি। অনেক কষ্ট, টাকার কষ্ট, খাওয়ার কষ্ট, এখন টিকিট পাই কিনা এটা দেখা যাবে। অভিযোগ ছিল টিকিট বিক্রিতে অনিয়ম আর ধীরগতির। মারামারি হয়েছিল, তো এবার মানে পুলিশ তেমন দেখতে পাচ্ছি না। আর সুবন চেয়ারও নাই, ফার্স্ট ক্লাসও নাই, কেবিনও নাই। এখন বলেন 120 নম্বর সিরিয়াল মাত্র 70 জনের টিকিট করছে, তাহলে ওই টিকিটগুলো গেল কোথায়? নারী যাত্রীদের দুর্ভোগের যেন অন্তই নেই। ভ্যাপসা গরম আর একটি কাউন্টারের উপর ভরসা করেই ঘন্টা পর ঘন্টা ঠায় দাঁড়িয়ে থাকেন তারা। রাত্রে 10টা থেকে এখন বাজে 10টা, তারপরও আশা জানি না কি হবে। আমার মনে হয় 3টা কাউন্টারে যদি আমাদের টিকিট দেওয়া হতো তাহলে এই প্রবলেমগুলো আমাদের ফেস করা হতো না। প্রায় 1.5 ঘন্টা সার্ভার জটিলতায় বন্ধ থাকে পুরো বিক্রি প্রক্রিয়া। এ নিয়ে নারী যাত্রীদের অনেকেই ভিড় করেন স্টেশন ম্যানেজারের কাছে। মাত্র এই সকাল থেকে 50টা টিকিট চাচ্ছে আর সব মহিলারা বসে অসুস্থ হয়ে গেছে। কোনো টিকিটও দিচ্ছে না, শুধু ছেলেদেরকে দিচ্ছে, তারপরে বলে সার্ভারের প্রবলেম, কম্পিউটার কাজ হচ্ছে না, এইসব। ফারজানা শোভা, এসএটিভি, ঢাকা। পরিবেশ তৈরি হলে বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই সুষ্ঠু ভোট সম্ভব বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। তার নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোট আগামী সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দেবে বলেও জানান তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ও বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যে সমঝোতা উপলক্ষে সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সংবাদ সম্মেলনে এরশাদ এসব জানান। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদনে বিস্তারিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ও বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যে সমঝোতা উপলক্ষে এই সংবাদ সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। এ সময় আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে 2 দলের মধ্যে 6 দফা সমঝোতা হয়। পরে সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনারের দেয়া বক্তব্য প্রসঙ্গে কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তার মতে পরিবেশ সৃষ্টি হলে এই কমিশনের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। ওনার নাম আমরাই দিয়েছিলাম, একটা সহজ সরল মানুষ, সেজন্য আমরা পরিবর্তন দাবি করি না। আগামীতে যদি পরিস্থিতির সৃষ্টি হয়, পরিবেশের সৃষ্টি হয়, সুষ্ঠু নির্বাচন করতে পারবেন এই ধারণা আমার আছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ নির্বাচন হবে কিনা তা পরিস্থিতির উপর নির্ভর করছে বলেও জানান এরশাদ। আমরা আমাদের শক্তিশালী করছি, আর এর বাইরে কিছু নেই। কার সাথে কার সংলাপ হলো, কার সাথে সংলাপ হলো, উই আর নট কনসার্ন এট অল। ভবিষ্যৎ কী হবে জানি না, বিএনপি আসবে কি আসবে না আমি জানি না। আমরা 300 আসন নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি, সব আসনে আমাদের প্রার্থী আছে। তারপরে ভবিষ্যৎ রাজনীতিতে অনেক কথা হয়, অনেক খেলা হয়, দেখা যাক কী হবে। দেশ থেকে অরাজকতা দূর এবং ইসলামী শাসন প্রতিষ্ঠায় ইসলামী দলগুলোকে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান সাবেক এই রাষ্ট্রপতি। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা। বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী আবারও সিলেটের মেয়র নির্বাচিত হয়েছেন। স্থগিত 2টি কেন্দ্রে আজ ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। স্থগিত 2টি কেন্দ্রের ভোট সহ আরিফুল হক চৌধুরী পেয়েছেন 92,598 ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বদরুদ্দিন আহমদ কামরান পেয়েছেন 86,397 ভোট। স্থগিত 2টি কেন্দ্রের মধ্যে হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে 1053 ভোট আর নৌকা পেয়েছে 354 ভোট। আর গাজী বুরহান উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে 1049 ভোট, নৌকা পেয়েছে 173 ভোট। সবকটি কেন্দ্র মিলিয়ে 6201 ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন আরিফুল হক চৌধুরী। এর আগে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত কড়া নিরাপত্তায় এই 2টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। গত 30 জুলাই নির্বাচনে 134টি কেন্দ্রের মধ্যে 132টি কেন্দ্রের ভোট গণনায় বিএনপি মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর প্রাপ্ত ভোট ছিল 90,496। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরুদ্দিন আহমদ কামরান পান 85,870 ভোট।
সিলেটের মেয়র নির্বাচিত হওয়ার পর আরিফুল হক চৌধুরীর প্রতিক্রিয়া জানাতে এবার আমরা আমাদের সহকর্মীর সঙ্গে যোগ দিচ্ছি। সিলেট থেকে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আব্দুল আলিম শাহ। আলিম, স্থগিত দুটি কেন্দ্রের ফলাফল ঘোষণার পর আরিফুল হকের প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের জানান। আপনি যেমনটি বলছেন যে এই মুহূর্তে আমি আছি ফলাফল তথ্য সংগ্রহ এবং ফলাফল পরিবেশনের যে কেন্দ্রটি রয়েছে রিটার্নিং হয়ে মোহাম্মদ আলিমুজ্জামান সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার তিনি ইতিমধ্যেই এই হলরুমে আছেন এবং সেখান থেকে ইতিমধ্যেই তিনি দুটি কেন্দ্রের ফলাফল তিনি ঘোষণা করেছেন। এই ফলাফলে দেখা গেছে যে আরিফুল হক ইতিমধ্যে ৬,১৯৬ ভোটে আগের ফলাফল সহ ৬,১৯৬ ভোটে তিনি এগিয়ে আছেন এবং এখনই আমরা দেখতে পাচ্ছেন আমার পিছনে রিটার্নিং অফিসার তিনি আনুষ্ঠানিকভাবে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত মেয়রের নাম ঘোষণা করবেন এবং কিছুক্ষণ আগে মেয়র আরিফুল হকের সাথে আমরা কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে তিনি এই নগরীর সেবায় গত ৫ বছর দায়িত্বে ছিলেন, কিন্তু তিনি দায়িত্বে সময় কাটাতে পারেননি। ৩ বছরের মতো তিনি জেলে ছিলেন, কিন্তু নগরীর সেবার জন্য নগরবাসীর সেবার জন্য তিনি আবারও নগরবাসীর দোয়া চেয়েছিলেন এবং ভোট কামনা করেছিলেন। নগরবাসী তাকে সেই সম্মান দিয়েছেন এবং তাতে করে তিনি দায়বদ্ধতা বোধ করছেন নগরবাসীর সেবার জন্য এবং এই দলীয় মত পথের ঊর্ধ্বে থেকে সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারের সাথে সহযোগিতার মনোভাব নিয়ে উন্নয়নে তিনি কাজ করে যাবেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল ঘোষিত হবে। সিলেট সিটির নতুন নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর নাম ঘোষণা করছেন আলিমুজ্জামান মোহাম্মদ আলিমুজ্জামান। আলিম, আপনাকে ধন্যবাদ। শূন্য হাতে খালি টেবিলে আলোচনা হয় না। নির্বাচন নিয়ে বিএনপির সুনির্দিষ্ট যে দাবি আছে তা বিবেচনা নিতে হবে, এমন দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। কোনো পূর্ব শর্ত দিয়ে বিএনপির সঙ্গে আলোচনা হবে না। ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, বিএনপি যে নীতি ও দাবির ওপর আন্দোলন করছে সেটা নিয়ে আলোচনা হতে হবে। আগামী নির্বাচনে ভোটাররা যাতে অবাধে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে আলোচনা হওয়া দরকার বলে মনে করেন এই বিএনপি নেতা। খালেদা জিয়াকে নির্দোষ দাবি করে রিজভী বলেন, তাকে আটকে রেখে আওয়ামী লীগ জোর করে নির্বাচন করতে পারবে না। নির্বাচনের বিএনপির সুনির্দিষ্ট দাবি আছে, সেই দাবিগুলোকে তো বিবেচনা তো নিতেই হবে। আর এমনি শূন্য হাতে শূন্য টেবিলে তো আলোচনা হয় না। সুষ্ঠু নির্বাচন যাতে ভোটাররা নিঃসংশয়ে ভোট দিতে পারে এইটা নিশ্চিত করার জন্য যে আলোচনাটা হওয়া দরকার, নিশ্চয়ই সে আলোচনায় তো সারা দিবে। বারবার দলের পক্ষ থেকে বলা হয়েছে, সংলাপের কথা বলা হয়েছে, কিন্তু তারা যদি আবার এটা ছাড়া এইটা হবে না, ওইটা ছাড়া ওইটা হবে না, তাহলে তো বুঝতে হবে তাদের মনে তাদের মন তো সাদা নয়। আগামী নির্বাচন বানচালের উদ্দেশ্যে ষড়যন্ত্র করছে বিএনপি জামাত জোট, তাই দেশের ভেতরে নাশকতা করছে তারা, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে রাজধানী মিরপুর 10 নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর যুবলীগ উত্তর আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। বিএনপি মহাসচিবের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগের এই যুব সমাজ বেঁচে থাকতে নির্বাচন বানচালে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না। ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান নিখিলের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী সহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা। সামনে রেখে নির্বাচনকে বানচাল করার জন্য বিএনপি জামাত ষড়যন্ত্র করছে। মির্জা ফখরুল সাহেব এই যুব সমাজ থাকতে আওয়ামী লীগের শেষ কর্মীটি থাকতে নির্বাচনকে বানচাল করা যাবে না। দুটি এজেন্সির 175 জন যাত্রীর হজ যাত্রা এখনও অনিশ্চিত। তাদের অভিযোগ, বাড়তি টাকা চাচ্ছেন এজেন্সি মালিকরা। এর মধ্যে 155 হজযাত্রীর টাকাই এখনও পাঠানো হয়নি সৌদি আরবে। এই হয়রানি বন্ধে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি BH হারুন বলেছেন, লাইসেন্স বাতিল সহ অভিযুক্ত এজেন্সি মালিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে। MM বাদশার প্রতিবেদনে বিস্তারিত। আগের যে কোনো সময়ের চেয়ে হজ ব্যবস্থাপনার উন্নতি হলেও এখনও দুর্ভোগ কমেনি হজ যাত্রীদের। হজ এজেন্সি মালিকদের গাফিলতি, একগুঁয়েমি আর অতি মুনাফার লোভে সংকট বাড়ছেই হজ যাত্রায়।
মিনার ট্রাভেলস এবং এয়ারলাইফ নামের দুটি প্রতিষ্ঠানের কারণে ভোগান্তির মুখে এখনো 175 হজ যাত্রী। টাকা দেওয়ার পরে আমাদের আজকে 3 বছর টাকাটা ঘুরাইতেছে, আমাদেরকে পাসপোর্ট টিকিট এখনো দেয় নাই। টাকা আমাদের কাছে এখন আমাদেরকে 50,000, 60,000, 70,000 করে চাচ্ছে। ওখানে বাড়ি ভাড়া দিতে হবে, ওখানে খাওয়ার টাকা দিতে হবে। আমি মিডিয়ার সামনে এর আগেও 2বার বক্তব্য দিয়েছি, এই কারণে আমাকে বাতিল করা হয়েছে। অন্য লোকের থেকে টাকা লইছে বেশি করে, নিয়ে তাকে নিব, আমাকে নিবে না। তা 17তে নেব, 17তে এসে দেখতে বলছে না, নানান হিজবিতে আপনারা এই সরকারি ত্রুটি ও ত্রুটি এইসব অজুহাত দেখাই আমাদেরকে রাখছে। গণমাধ্যমে অভিযোগ করায় হাব মহাসচিবের তোপের মুখে পড়েন কয়েকজন হজ যাত্রী। হাব মহাসচিব দাবি করেন সংগঠনটি শুধু এজেন্সিগুলোর সদস্যপদই বাতিল করতে পারে, শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়ার এখতিয়ার তাদের নেই। কোনো হজ যাত্রী থেকে কোনো ব্যক্তি, কোনো মধ্যস্বত্বভোগী অথবা অন্য কেউ অথবা মিনারের মালিক স্বয়ং কেউ 1 টাকা চুক্তির বাইরে গ্রহণ করতে পারবে না। পরে ধর্মসচিব জানান আইন লঙ্ঘনকারী এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা যেগুলি করেছিলাম এর মধ্যে বেশ কিছু তো মামলা হয়েছে, মামলার এগেনস্টে আমরা আপিল করেছি। গত পরশুদিনও একটা আপিলে আমরা স্থগিত করেছি। এদিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি BH হারুন হজ ক্যাম্প পরিদর্শনের পরে সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে শেষ মুহূর্তে যেন এবারও কেউ বাদ না পড়ে হজ যাত্রায়, এই প্রত্যাশা মুসল্লিদের। MM বাদশা, SATV, ঢাকা। বাংলাদেশকে সঠিকভাবে নেতৃত্ব দিতে হলে দেশের জন্য বঙ্গবন্ধুর আত্মত্যাগ সম্পর্কে তরুণ প্রজন্মের পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। আর সেই জ্ঞান অর্জনে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠের কোনো বিকল্প নেই বলে মনে করেন শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকালে ঢাকা কলেজে তার অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি প্রতিপাদ্য করে ঘণ্টাব্যাপী পরীক্ষার শুরুতে তারা এসব বলেন। মিজান আহমেদের প্রতিবেদন। 1967 সালের মাঝামাঝি ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ অবস্থায় শেখ মুজিবুর রহমানের এই লেখাগুলো অস্পষ্ট হলেও প্রতিটি শব্দে স্পষ্ট ছিল দেশের প্রতি বঙ্গবন্ধুর আত্মত্যাগ ও ভাবনার কথা। আত্মজীবনীমূলক ওই লেখাই পরবর্তীতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে রূপান্তরিত করা হয়। স্বাধীনতার স্থপতির সেই জীবনাদর্শন তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি প্রতিপাদ্য করে ঢাকা কলেজের এই পরীক্ষার আয়োজন, যেখানে অংশ নেয় রাজধানীর 20টি কলেজের প্রায় 2,500 শিক্ষার্থী। পরীক্ষার শুরুতেই শিক্ষা অনুরাগীরা জানান কেন বঙ্গবন্ধুকে জানা প্রয়োজন। সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারা যেন বঙ্গবন্ধুকে জানতে পারে, বুঝতে পারে এবং তার আদর্শতে লালিত হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। বঙ্গবন্ধুকে জানা মানে আমাদের অতীত জানা, বঙ্গবন্ধুকে জানা মানে আমাদের স্বাধীনতা কীভাবে এসেছে, বঙ্গবন্ধু এবং স্বাধীনতা একাকার। পরীক্ষা শেষে শিক্ষার্থীরাও জানায় তাদের অনুভূতির কথা। বঙ্গবন্ধুর এই অসমাপ্ত আত্মজীবনী পড়ে আমরা জানতে পারলাম যে দেশকে আমরা কিভাবে নেতৃত্ব দেব। তিনি কতটা স্ট্রাগল করছেন, কত কি করেছেন আমাদের জন্য, সেটা না জানলে আমরা তো কখনোই বাংলাদেশের মর্যাদাও বুঝবো না, আর আমরা ইন্সপায়ারও হব না যে আমরাও কিছু করি। আমি জানি না আমি প্রাইজ পাবো কিনা, বাট দেশের যে জনক তার ব্যাপারে জানতে পেরে আমি অনেক অনুপ্রাণিত হয়েছি। 15 আগস্ট বঙ্গবন্ধুর 43তম শাহাদাত বার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে প্রথম বিজয়ীকে 10,000, দ্বিতীয়কে 8 এবং তৃতীয়কে 7,000 সহ 5 জনকে 5,000 করে সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হবে। মিজান আহমেদ, SATV, ঢাকা। চট্টগ্রামের বিভিন্ন সড়ক মহাসড়কে কোনোভাবেই কোরবানি পশুর হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশ সুপার নূরে আলম মিনা। আর চাঁদাবাজদের এখন থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। দুপুরে হালিশহরের জেলা পুলিশ কার্যালয়ে আইন শৃঙ্খলা সভায় তিনি এই কথা বলেন। এ সময় তিনি জানান, পশু বোঝাই পরিবহন থেকে চাঁদাবাজি ঠেকাতে বিভিন্ন স্থানে সাদা পোশাকধারী সহ 3,000 পুলিশ মোতায়েন থাকবে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সহ পরিবহন মালিক, শ্রমিক নেতা, সাংবাদিক সহ বিভিন্ন সংগঠক ও চট্টগ্রাম জেলার সব থানার ওসিরা উপস্থিত ছিলেন। মহাসড়কে আমরা কোনোভাবে গবাদি পশুর হাট বসতে দিব না। আমরা যে গবাদি পশুর ব্যবসায়ীরা তাদের গবাদি পশু বাহী ট্রাক নিয়ে যে হাটে যেতে চায় তারা সেই হাটে যাবে। কোনো চাঁদাবাজি এটা আমরা হতে দিব না। এইটা আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনারা যদি আমাদের ছবি সহ
বা যে কোনোভাবে তথ্য দেন, সেটা আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব। মিয়ানমার থেকে সাগরপথে ট্রলারে বাংলাদেশে আসতে শুরু করেছে কোরবানির পশু। তবে ব্যবসায়ীরা বলছেন ভারত থেকে অবৈধভাবে গরু আসা বেড়ে যাওয়ায় গত বছরের চেয়ে এবার মিয়ানমারে গরু মহিষের দাম কমে গেছে। এদিকে টেকনাফ স্থলবন্দরের কাস্টমস তথ্য অনুযায়ী জুন ও জুলাই মাসে গরু মহিষ আমদানির রাজস্ব বাবদ সরকারের আয় হয়েছে 1 কোটি টাকার মতো। দাম কমার সুযোগে দেশে মিয়ানমারে গরু মহিষের চাহিদা বেড়ে যাওয়ায় এবার বেশি পশু আমদানির সম্ভাবনা তৈরি হয়েছে। কক্সবাজার থেকে আহসান সুমনের প্রতিবেদন। কক্সবাজারের টেকনাফ শাহপুরের দ্বীপের এই করিডোর জেটিঘাট দিয়ে প্রতিদিন মিয়ানমার থেকে বাংলাদেশে আসছে হাজার হাজার গরু মহিষ। উত্থাল সাগর ও নাফ নদী পাড়ে দিয়ে ট্রলারে করে কুরবানিকে সামনে রেখে বৈধ পথেই আনা হচ্ছে এসব গরু আর মহিষ। জেটিঘাট থেকে ট্রাকে চেপে এসব পশু চলে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের নানা প্রান্তে। প্রতিদিন শত শত কোরবানির গরু, মহিষ ও ছাগল ভর্তি ট্রলার ভিড়ছে জেটিঘাটে। ভারতীয় গরু মহিষের সাথে প্রতিযোগিতায় কমে গেছে মিয়ানমারের গরু মহিষের দাম। এতে মিয়ানমার নাখোশ হলেও খুশি স্থানীয় ব্যবসায়ীরা। মিয়ানমারি গরুর চাহিদাটা কোরবানির জন্য একটু ভালো সুন্দর দেখা যায়, এখানে আসলাম যে গরু নেওয়ার জন্য। বা সব দিক দিয়ে সার্বিক সহযোগিতা বা সব দিক দিয়ে আমরা নিরাপদে এখানে আছি। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপারীরা কম দামে মিয়ানমারের গরু মহিষ কিনতে আসছে শাহপুরের দ্বীপ করিডোরে। বড় ক্রেতাদের চাহিদা মতো ভালো পশু আমদানি করতে পেরে খুশি স্থানীয় আমদানিকারকরাও। ওয়েদার খুব ভালো আছে, আগামী এই যা কতদিন আসছে যদি কিছু গরু আসে আশা করি আমাদের টার্গেটটা ফিল আপ হবে। জিডি ঘাটে নিয়ে আসে লোকেরা, ওইখান থেকে আমরা এই পাতি লেপাতি উঠাই, ওঠার পর এখানে বিক্রি করা হয়, টেস্ট হয়, এখানে হাসিল হয়। এদিকে দেশের বিভিন্ন স্থান থেকে টেকনাফে আসা ব্যাপারীদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় মিয়ানমারের পশু আমদানি বেড়েছে বলে জানালেন বর্ডার গার্ড বাংলাদেশের এই কর্মকর্তা। ঈদকে সামনে রেখে যাতে নির্বিঘ্নে গরু আসতে পারে, আমি ব্যবসায়ী সম্প্রদায়ের সাধারণ সম্পাদক এবং ব্যবসায়ীদের সাথেও কথা বলেছি, কোম্পানি কমান্ডার নিজে কথা বলেছে। ওনাদের যদি কোথাও সমস্যা থাকে গরু পারাপারের ব্যাপার বা করিডোর করতে যেয়ে যাতে আমাদেরকে জানায়। গত জুন জুলাই 2 মাসে মিয়ানমারের গরু আর মহিষ এসেছে 21,258টি, যা থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে 1 কোটি টাকারও বেশি। আহসান সুমন, SATV, কক্সবাজার। এই ছিল সন্ধ্যার SATV সংবাদে। এরপর দেখবেন মাঠে ময়দানে। আর SATV সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।